আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬৯। লিখেছেন ইলমা বেহরোজ। অনেকক্ষণ হলো, তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মুখের উপরে তুলল। ব্যাগ থেকে টর্চ বের করল। টর্চটির আলাদা বিশেষত্ব, এটি ৩ রকমের আলো দেয়। তাই মৃদুল এটি প্রান্তের জন্য নিয়েছে। পূর্ণা টর্চের সুইচ চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রুযুগল কুঁচকে আরো ২ বার চাপ দিল, তবুও কাজ হলো না। সুইচে আঙুল রেখে টর্চের মুখটা নিচের দিকে তাক করল। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো না তো? তখন টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র ৩ আলোর ঝলকানিয়ে পড়ে পূর্ণার চোখ মুখ। সাথে সাথেই পূর্ণা চোখ বুজে ফেলল। ওদিকে আমিরের হাতে সিগারেট। নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো রাফেজ কি করছে দেখার জন্য। রাফেজ বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। ৩ রকমের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখে দৃষ্টি থমকে যায়। রাফেজ মত্ত পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না। কিন্তু রাফেজ মদনাকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকল, রাফেদ! আমিরের কণ্ঠ শুনে রাফেদ মদনা পিছনে তাকালো। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করল। তার কানেও আমিরের গলা এসেছে। ৪টি চোখ হাঁ করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা স্পষ্ট স্বরে ডাকল, ভাইয়া! আমির রাফেদের পাশে কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো। বলল, পূর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পেছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করল, মৃদুল! তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির ২ জনকে উদ্দেশ্য করে বলল, ২ জন একসাথে এসেছিলে? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাইয়া, মেলায় আসছিলাম। আমির ২ পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখ মুখ গম্ভীর রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছ, আবার অজানা অচেনা একটা ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হল। পূর্ণার বুক ধকপক ধকপক করছে। আমির যেহেতু জেনেছে, পদ্মজাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসলে চায় নাই, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি ভালো চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পেরেছি। ভয়ে লজ্জায় পূর্ণা মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গম্ভীরতার সাথে রাগ মিলিয়ে বলল, এর একটা বিহিত করতে হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পূর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রত্যেকটা কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে ভু ভু করে কান্না শুরু করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এইভাবে মন খুলে হাসছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছে। প্রথমে পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল। এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে।
সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লে কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো! প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু, বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না? তোর বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চমকে তাকালো, গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণা কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো, তোমরা ঢাকা থেকে কবে এসেছো? আমির প্রশ্নটা যেন তক্ষুনি জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকালে। কাল যাও, কাল যাও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হাসূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো পূর্ণা মৃদুল দুজনের মুখ কালো হয়ে ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যার পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে। আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পয়সা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছে। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চলো যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহার নিবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, ধুর ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেল ছোট ট্রলারটা ওইখানে রেখে আয়। পূর্ণা হাতের ব্যাগটা নিয়ে যা, যাওয়ার সময় ট্রলারে দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওরের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া, বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজ। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। এরপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনলো বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়, কালো রঙের রেশমি সুতোর শাড়িটা। চোখ পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপ্টে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচের শুকনো স্নেহ কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনলো না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না, তারপরও চলে আসে ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু কিনেছে আজ। ট্রলার করে চলে গেল মৃদুল, পূর্ণা সাথে গেল মত্ন। পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে আসে। আমির তার আগেই জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়,
সে তো কোথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো ওইখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিল। এইটুকু একটু ওদিকে যাওয়ার দরকার। আমির রাফেদকে ডাক দিয়ে বলল, আমি ফিরছি, মত্ত এখনই চলে আসবে। যা পরিকল্পনা করা হয়েছে মনে রাখবে। দুইজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও। আমি আসবই। জি স্যার। পদ্মজা ভাবছিল আরভিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজার তালা দেওয়া, ভিতরেও কোনো সারা শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করা উচিত কতগুলো মেয়ে বেঁধে রাখা হয়েছে, সে ঘরের দরজা আবার খোলা। দরজার উপর লেখা B3। পদ্মজা B3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে, প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি। আবার আরভিদ সব সময় তার উপর চোখ রেখেছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সে ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যার রিদওয়ান এর সাথে দেখা হয়েছে, সে বের হচ্ছিল। পদ্মজা ঘোরাঘুরি করছে দেখে সে অবাক হয়েছে। আরভিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরভিদ বলল, স্যার যা বলেছে তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির তো মেয়েদের রূপে ডুবে আছে, কবে যে ঘোর কাটবে দেখে রেখো কখন কি করে বসে। রিদওয়ান দরজা খোলার চেষ্টা করলো, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ানের খুব বিরক্ত নিয়ে বলল, ধ্যাত। তারপর চলে এলো বিটুতে। শরীর অনেক ক্লান্তি, শরীরটা ম্যাজম্যাজ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভাবনা চিন্তায় দুটো ঘুমের ট্যাবলেট খায়, এরপর শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ লাগলো ঘুমাতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকে দেখছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে শুয়ে থাকে। এশার দিকে আবার বেরিয়ে আসে, ভালো লাগছে না কিছু। স্বাগত ধরক্ত দরজার মাঝখানে এসে সোফায় আরভিদ ঘুমাচ্ছে। আরভিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে ধরক্তে প্রবেশ করলো। তারপর দ্রুত হেঁটে B3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে এলো, চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসলো। মেয়েটির মুখ কপাল দিয়ে মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পেছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিঁটটা নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করলো। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অদ্ভুত শব্দ। পদ্মজার উপর তারা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে? আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতে বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাপের মধ্যে দূরত্ব খুব কম। পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে, তাই হাত দিয়ে দাঁড়িয়ে গিট খোলার জন্য সে শুয়ে পড়ল। গলার স্বাস্থ্যবান ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সে
দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খোলে। পদ্মজা অনুরোধ স্বরে বলল, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তাড়াহুড়ো করে উঠে বসে দাঁড়ালো, আরো দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। এরপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি, সে পদ্মজাকে ছেড়ে দিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে না লাগতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমিয়ে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপর কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি, আর তুমি আমার সাথে একটু আসো। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। দুটি মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখছিল। মেয়েগুলো 2 জন বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টা নিয়ে নাও। 3 জন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস করা কার কার আছে? 6টা মেয়ে হাত তুলল। তার হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলল, যতই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করাতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে, প্রাণের মায়া চলে গিয়েছে। পদ্মজা হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা। ধরক্তের দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়। আর্তনাদ করে ওঠে। আরভিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোককে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, লাঠি দিয়ে আরভিদের পিঠে আঘাত করে। আরভিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়, সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ের পাথর দিয়ে পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটির মাথায় আঘাত করো, দ্রুত করো। চাইলে সব করা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো পাথরটি দিয়ে আরভিদের মাথায় আঘাত করে। আরভিদের মরণ আর্তনাদ আসে। মেয়েগুলোর ক্রোধ মেশানো নিঃশ্বাস চারপাশে কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থেমে হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে, চাবি নেই। দ্রুত আরভিদের কাছে আসে। তার প্যান্টের পকেটে চাবি খোঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজার দুটো মেয়েকে দিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খুঁজে। যেসব চাবি পেয়েছে একটাও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারবো। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে, তবুও কোনো ফল পাওয়া যায় না।
এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো। যখন কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছ তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবাই হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলল। দরজা খুলতেই সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল। সে এই সব দেখে। বাইরে খলিল মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতে এগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যায়। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। 2 জন মেয়ে লাঠি নিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে 2টো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার বোধহয় 3 সপ্তাহ হয়নি, আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় জড়িয়ে রাখছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ সাথে রেখেছিল। কখন যে ব্যাগটা উড়ে যায় টের পায়নি আমির। যখন টের পেল কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রাখা হয়। তার পদ্মাবতীই তো পড়বে। আমিরের রক্ত শাড়িটা ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা সম্মিলিত হতবিম্বর হয়ে পড়েছে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বে আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমিরিয়ে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বে চোখ দুটি উল্টে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু যেন খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্পষ্টভাবে তার মুখে ইন্নালিল্লাহ উচ্চারিত হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধবোজা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।